আসসালামু আলাইকুম। আজকে দ্য আলকেমিস্ট নেটওয়ার্ক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেশ এবং দেশের বাইরে ফার্মা কর্পোরেট সেক্টরে ক্যারিয়ার গঠন বিষয়ক একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি এবং প্রধান আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ জাফর ইকবাল ভাই, যিনি কর্মরত রয়েছেন তাবুক ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে R&D ফার্মাসিস্ট হিসেবে। আমরা ভাইয়ার মুখ থেকেই তার সম্পর্কে বিস্তারিত শুনবো। প্রথমেই ভাইয়ার মূল্যবান সময় প্রদানের জন্য আমাদের প্রতি ভাইয়াকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আরো যুক্ত রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ। সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের প্রোগ্রাম শুরু করছি। তার আগে একটু বলে রাখছি যে আজকের প্রোগ্রাম আমরা দুটি অংশে বিভক্ত করেছি। প্রথম অংশে আমরা আমাদের প্রধান আলোচক মোহাম্মদ জাফর ইকবাল ভাইয়ার আলোচনা শুনবো, এবং দ্বিতীয় অংশে কোশ্চেন অ্যান্সার সেশন রেখেছি আমরা, যেখানে আলোচনার প্রেক্ষিতে উঠে আসা বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করব এবং ভাইয়া প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আর দেরি না করে আলোচনা শুরু করছি। আমি ভাইয়াকে আহ্বান জানাচ্ছি তার আলোচনা শুরু করার জন্য। ভাইয়া। জি। শোনা যাচ্ছে আমার আওয়াজ? জি। আচ্ছা। স্ক্রিন শো করছে? জি। আচ্ছা, ওকে। তো আমার বেসিক্যালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমার নাম মোহাম্মদ জাফর ইকবাল। আমরা আর দেশে আমি জব করেছিলাম বিকন ফার্মাসিউটিক্যালসে, আর&ডি তে ছিলাম। এসিআই হেলথ কেয়ারে আর&ডি তে ছিলাম। দেন সৌদি আরবে আসার জার্নি। সৌদি আরবে আসি আমি 2021 সালে জানুয়ারি মাস থেকে। প্রথমে দীপ ফার্মাসিউটিক্যালস একটা কোম্পানিতে ছিলাম, এখন বর্তমানে তাবুক ফার্মাসিউটিক্যালসে আছি। তো সৌদি আরবে ফার্মাসিস্টদের ক্যারিয়ার টা বাংলাদেশের জন্য আমি ডিটেলস আলোচনা করব, তার মধ্যে সামারি হিসাবে আলোচনা করি একটু, যে খুব বেশি স্মুথ ছিল না। এখানে একটা ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সের কারণে বাংলাদেশি ফার্মাসিস্টরা খুব বেশি সুবিধা করতে পারতো না এখানে, যার কারণে বিভিন্ন দিকে সবাই সুইচ করে চলে যেত। আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা। আহ, প্রথম দিকে ঢাকা ইউনিভার্সিটির অনেকেই সৌদি আরবে জব করেছেন, ওনারা রিটেল বা ক্লিনিক্যালে ছিলেন বা হসপিটালেও দুই একজন জব করেছেন। ইন্ডাস্ট্রিতে আসলে ওইভাবে শুরুর দিক থেকে কেউ ইনভলভ হয়নি বাংলাদেশ থেকে। তো ঢাকা ইউনিভার্সিটি যে সমস্ত সিনিয়র ভাইরা ছিলেন ওনারাও খুব বেশি স্টে করেনি। এখন হাতে গোনা কিছু ফার্মাসিস্টকে পাওয়া যাবে যারা অনেক আগে থেকেই মিডল ইস্ট রিজিয়নে আসছে। বেসিক্যালি সৌদি আরবে এই সংখ্যাটা খুবই কম, তবে আছে, একবারে নাই এমন না। তো এখানে সৌদি আরবের জব সিস্টেম গুলা দুইটা ক্যাটাগরি মেইনলি, একটা হলো রিটেল ক্লিনিক্যাল হসপিটাল আর একটা হলো ইন্ডাস্ট্রিয়াল। তো আমি ডিটেলস যাচ্ছি। নেক্সট স্লাইড শো করছে? ভাইয়া এখনো দেখতে পাচ্ছি না নেক্সট স্লাইডটা। আচ্ছা, একটা মিনিট। তাহলে শো করছে না কেন? জি, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, একটা মিনিট, আমি একটু বের হয়ে আবার শো করছি, তাহলে সুবিধা পাওয়া যাবে। দেখি। এই শো।
শেয়ার স্ক্রিনিং উইন্ডোজ। আচ্ছা, এখন ভিজিবল হচ্ছে? জি। আচ্ছা, সেকেন্ড স্লাইডে আমি দুইটা মেজর ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হলো রিটেল ক্লিনিক্যাল হসপিটাল আর একটা হলো ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট। তো ইন্ডাস্ট্রির ভিতরে R&D, কিউসি, কিউএ, ভ্যালিডেশন, প্রোডাকশন, ইভেন যারা ফার্মাসিস্টের বাইরে ইঞ্জিনিয়ারিং, এগুলোও আছে। তো রিটেল ক্লিনিক্যাল হসপিটাল, এটার জন্য রিকোয়ারমেন্ট আইদার বি ফার্ম অথবা ফার্মডি মিনিমাম রিকোয়ারমেন্ট, আর অ্যাটলিস্ট সিমিলার এক্সপিরিয়েন্স দরকার হবে 1 ইয়ারের। সেটা রিটেল হোক, হসপিটাল হোক বা ক্লিনিক্যাল হোক। বাংলাদেশে যদিও এগুলো সীমিত পর্যায়ে শুরু হয়েছে, তো তারপরে যে কাজ থাকে এখানে একটু আহ, একটা এক্সামিনেশন দিতে হয়, SPLE, যেটা হলো সৌদির ফার্মাসিস্ট হিসাবে জব করার জন্য যে এক্সাম। তো এই এক্সামের জন্য আসলে কিছু রিকোয়ারমেন্ট আছে, এখানে কিছু কস্টিংও আছে, যেমন ডাটা ফ্লো করতে হয়। ডাটা ফ্লো হলো যে সার্টিফিকেটের ভেরিফিকেশন করা, যে আসলে আমার যে সার্টিফিকেট গুলো এগুলা সৌদিতে জব করার জন্য ইকুইভ্যালেন্ট কিনা। দেন একটা মামারিস প্লাস আছে, যেটাতে ক্লাসিফিকেশন করতে হয়, সেখানেও কিছু ফিস দরকার হয়, অ্যারাউন্ড 200 রিয়ালের মতো। দেন SPLE এক্সামে বসা যায়। SPLE এক্সাম টোটালি MCQ বেসড কোশ্চেন, এবং 800 হলো মার্কস। তার ভিতরে যদি 536 পাওয়া যায় তাহলে সে পাস করে এক্সামে। তো এটা হলো অবশ্যই রিটেল ক্লিনিক্যাল এবং হসপিটাল ফার্মাসি হিসেবে যারা জব জব করতে চায় তাদের জন্য ম্যান্ডেটরি। তো এখানে আমি কিছু ওয়েবসাইটের অ্যাড্রেস গুলোও দিয়ে দিয়েছি, এখানে অ্যাকাউন্ট খুলে ডকুমেন্টস গুলো আপলোড করলে বোঝা যাবে যে আসলেই ফিজিবিলিটি বা এলিজিবিলিটি ব্যাপারগুলো কেমন। যদিও এই সেক্টরটাতে আসলে বাংলাদেশ থেকে আম, একটা সার্টেন টাইমের পরে বন্ধ হয়ে গিয়েছিল, তারপর এখনো কিছু ইয়ং ফার্মাসিস্টও আছে, বিভিন্ন জায়গায় জব করতেছে, তো সংখ্যা অনেক কম। যার কারণে সব ইউনিভার্সিটির এলিজিবিলিটি আবার থাকে না, তখন আবার এটা এলিজিবল করার জন্য বেশ কিছু কমিউনিকেশন করতে হয়, বেশি বেশি কিছু কমিউনিকেশন করলে তখন আবার এটা স্টার্ট হয়ে যায়। তো এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট অ্যাজ এ রিটেল ক্লিনিক্যাল অথবা হসপিটাল। আর এর বাইরে যদি আমি বলি ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট, যেটা খুব বেশি দিন আগে আমরা কেউই ছিলাম না এখানে, তবে আলহামদুলিল্লাহ এখন 2021-এর পর থেকে শুরু করে একটা ভালো অ্যামাউন্ট এখানে এসেছে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসাবে। বেসিক্যালি তাবুক ফার্মাসিউটিক্যালস এর লাস্ট মান্থ 3 জন বাংলাদেশ থেকে জয়েন করেছে, দুইজন নোভার্টিস থেকে, একজন ইনসেপ্টা থেকে, এক্সপিরিয়েন্স গ্যাদার করা। ইভেন এখানে আজা ফার্মা নামে একটা কোম্পানি আছে, সেখানে প্রায় অ্যারাউন্ড এসকেপ এবং আরো কিছু কোম্পানি মিলে 6-7 জন জব করছে। সৌদি বায়ু একটা কোম্পানি আছে, সেখানে অ্যারাউন্ড 7-8 জন জব করতেছে। তো মোটামুটি ভাবে অ্যাভালন ফার্মাতেও হ্যাঁ বেশ কিছু বাংলাদেশ থেকে এসেছে, অফিসার ম্যানেজমেন্ট লেভেলেও আছে, আবার ওখানে ওয়ার্কার লেভেলেও বেশ কিছু বাংলাদেশি সরাসরি হায়ার হয়েছে বাংলাদেশ থেকে, গুড। তো এই ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি হিসেবে কাজ করার জন্য আসলে ফ্রেশার ক্যান্ডিডেট খুব বেশি পছন্দ করে না, নর্মালি 2, 3 বা 4, 5 বছরের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট খোঁজে, এবং সেই এক্সপিরিয়েন্সটা একটু এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স হইতে হয় রিলেটেড ফিল্ডে। সাধারণত ইন্টারভিউ গুলান একটু লম্বা টাইম পিরিয়ড ধরে নেয়, 30 মিনিট 40 মিনিট লাইক দ্যাট, এবং সবগুলা টপিকসই কাভার করার চেষ্টা করে তারা, মানে যে ফিল্ডে ইন্টারভিউ দিচ্ছে। যেমন আমি যখন প্রথম বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়েছিলাম R&Dর জন্য, মোটামুটি ইচ অ্যান্ড এভরি পয়েন্ট তারা কাভার করার চেষ্টা করেছে ইন্টারভিউ। তো এই একটা ব্যাপার। এবং এখানে যে ফ্যাক্টরসটা কাজ করে, এখানে রিটেলের মতো রেজিস্ট্রেশন করতে হয় না শুরুতে, এবং SPLE এক্সাম দিতেও হয় না। SPLE এক্সামের জন্য টিল নাও ম্যান্ডাটরি না। যেমন কাতারে হলো
যারা রিটেল ক্লিনিক্যাল হসপিটাল জব করবে তাদের জন্য আলাদা পরীক্ষা আছে, প্রোমেট্রিক এক্সাম। আর যারা ইন্ডাস্ট্রিতে জব করে তাদের জন্য আলাদা। কিন্তু সৌদি আরবে টিল নাও ইন্ডাস্ট্রির জন্য আলাদা কোনো এক্সামের ব্যবস্থা করেনি। আবার এসপিএলই, হ্যাঁ, এটা এক্সাম দিতে পারবে বা সার্টিফিকেশন নিতে পারবে, বাকি টিল নাও ম্যান্ডাটরি না ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসেবে জব করার জন্য। যার কারণে আসলে ওইভাবে আর এসপিএলই আমরা দিইও না পরীক্ষা। তো ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসেবে মেজর যে প্রবলেমটা হয় যে জব ম্যানেজ করা। সাধারণত এখন সৌদি আরবের সব জব সার্কুলার গুলো লিঙ্কডইনে পাবলিশ করে, এবং লিঙ্কডইন থেকেই ম্যাক্সিমাম ইন্টারভিউ গুলা হয়। এবং যাদের লিঙ্কডইন প্রোফাইল গুলা বেশ সুন্দরভাবে সাজানো, বা জব রিলেটেড পোস্টিং গুলা বারবার করে, তো তাদের ডাক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এটা হলো জব মার্কেট সম্পর্কে ব্রিফিংস। তারপরে আসি আমি চ্যালেঞ্জেস, আসলে এখানে কি কি ধরনের চ্যালেঞ্জে আমরা পড়ি। সৌদি আরবের জব মার্কেটে সবার জন্য মেজর একটা চ্যালেঞ্জ হলো ল্যাঙ্গুয়েজ। কারণ যেহেতু আমাদের অ্যারাবিকটা আসলে আমাদের এডুকেশনে ওইভাবে পড়ানো হয় না, আর সো এটা ক্যাপচার করা একটু টাফ। লাইক আমরা যেমন ইংলিশ সেই ছোটবেলা থেকেই পড়ে আসতেছি, তো এটা অনেক ইজি ক্যাপচার করা, টোটালি নিউ। তো যেটার কারণে রিটেল এবং ক্লিনিক্যাল, বিশেষ করে রিটেলে যারাই বাংলাদেশ থেকে আগে জব করতে আসছিলেন তারা আসলে এই জায়গাটাতে বড় একটা মেজর প্রবলেমে পড়তেন। তো যার কারণে ওনারা আর সৌদি আরব স্টে করতো না, অন্যান্য দেশে চলে যেত। তো এই একটা ফ্যাক্টরস আছে, কারণ যেহেতু সৌদি আরবের মেজরিটি পপুলেশন টিল নাও ইংলিশ পারে না। যারা ইয়ং জেনারেশন বর্তমান এডুকেশনে পড়াশোনা করতেছে তারা মোটামুটি পারে। তো এই একটা ফ্যাক্টরস এর কারণে এখানে একটু রিটেলের জবটা একটু চ্যালেঞ্জিং। তবে মোটামুটি আবার যারা অনেক দিন ধরে জব করতেছে, ল্যাঙ্গুয়েজ কিছুটা শিখে নাই, তো যার কারণে মোটামুটি হয়ে যায় একটা ব্যবস্থা। তো রিটেলে যে আরেকটা প্রবলেম যেটা হলো প্রমোশন ইনক্রিমেন্টের ক্ষেত্রে আসলে যেহেতু রিটেল ফার্মাসিস্ট একটা ফার্মেসি শপ কেন্দ্রিক। হ্যাঁ, সেই ফার্মেসি শপটা যেমন অনেক বড়, ইভেন বাংলাদেশে যারা লাস্ট ফার্মা গুলো আছে এগুলো চাইতেও হিউজ বড়। তো বাকি হলো যে যেহেতু একটা ফার্মেসি কেন্দ্রিক, সব কেন্দ্রিক, তো এখানে প্রমোশনের ব্যাপারগুলা আসলে ওই স্পেসিফিক কোম্পানির পলিসির উপর ডিপেন্ড করে। এটা আসলে উম, খুব বেশি মানে সুন্দর রেগুলেশন থাকে না। যেমন বড় কোম্পানিগুলো যেমন এইচআর রেগুলেশন থাকে, এইরকম রেগুলেশন থাকে না। আর যেটা হলো যে জব জব ট্রান্সফারের ক্ষেত্রে, ফার্মেসির ক্ষেত্রে, যেটা হলো রিটেলের ক্ষেত্রে, যারা বড় যে সমস্ত রিটেল ফার্মেসি যেমন নাহাদি আছে, আল দাওয়া আছে, তো তাদের নাম্বার অফ ব্রাঞ্চ অনেক বেশি, তাদের এইচআর রেগুলেশন ভালো। কিন্তু অন্যান্য কিছু আছে ব্যক্তি মালিকানাধীন কম ফার্মেসি, যাদের হয়তো বা দুই তিনটা ফার্মেসি পরিচালনা করেন, তো তাদের ক্ষেত্রে হয় কি এরা আসলে প্রতিষ্ঠান হিসাবে থাকে না। তো সেক্ষেত্রে একটা থেকে আরেকটা জব সুইচ করা একটু ডিফিকাল্ট হয় কিছু কিছু ক্ষেত্রে। আর এর বিপরীতে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিটির ক্ষেত্রে প্রমোশন ইনক্রিমেন্ট টিল নাও খুব বেশি ভালো না। যেটা হলো যে এইচআর পলিসি হিসাবে সৌদি আরবে অ্যারাউন্ড 4-5টা কোম্পানির ভালো এইচআর রেগুলেশন আছে, যারা তাদের এমপ্লয়িকে প্রতি বছরই কিছু অ্যাপ্রাইজাল করার চেষ্টা করে, কিছু ইনক্রিমেন্ট করার চেষ্টা করে। আর ল্যাঙ্গুয়েজের বিষয়টা, ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসাবে জব করার জন্য খুব বেশি প্রবলেম হয় না, কারণ এখানে তো সরাসরি কাস্টমারের সাথে হ্যান্ডেলিং নাই। তো মোটামুটি যারা জব করতে আসে, ইভেন যারা সৌদি পপুল, তারাও মোটামুটি ইংলিশ পারে। তো এই এনভায়রনমেন্টে ল্যাঙ্গুয়েজটা খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে না। আর ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে আম, সুযোগ আছে, তবে টিল নাও বাংলাদেশি কমিউনিটি কম হওয়ার কারণে
এখন পর্যন্ত আমরা ওইভাবে ক্যাপচার করতে পারিনি। হয়তো বা ইনবিল্ট এখন যে হারে আমাদের বাংলাদেশি ফার্মাসিস্ট বা ইভেন কেমিস্ট বাড়তেছে, তো এটা একটা ভালো অপরচুনিটি হবে ইনশাল্লাহ, আশা করছি সামনে থেকে। আর প্রফেশনাল ডেভেলপমেন্ট, বিভিন্ন ট্রেনিং, এগুলো বড় কোম্পানিগুলো ম্যানেজ করে, যেমন তাবুক থেকে আলহামদুলিল্লাহ আমি কিছু ট্রেনিং পাই। কিন্তু আবার ছোট কোম্পানিগুলোতে তেমন বেশি পাওয়া যায় না। আর জব ট্রান্সফার টু নিউ কোম্পানি, হ্যাঁ এটা পসিবল ফার্মাস ইন্ডাস্ট্রিগুলোতে। তবে এখানে কন্ট্রাক্ট পিরিয়ড থাকে, কন্ট্রাক্ট পিরিয়ডের ভিতরে সাধারণত সুইচ করা যায় না। কন্ট্রাক্ট পিরিয়ড শেষ হয়ে গেলে যে কোনো কোম্পানিতে জব সুইচ করা যায়, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এখন বর্তমান রেগুলেশনে বেশ ভালো করেছে সৌদি সরকার। আচ্ছা, এরপরে আমি যদি আসি স্যালারি বেনিফিট, তো রিটেল ফার্মেসি গুলাতে স্যালারির ক্ষেত্রে যতটুকু আমি বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলে জানতে জানতে পেরেছি, সেটা হলো অ্যারাউন্ড 7 to 8 এই রকম করে স্যালারি দেয় যারা নাহাদি বা আলদাওয়া। তো অ্যারাউন্ড 8,000 যদি বাংলাদেশের কারেন্সিতে আমরা কনভার্ট করি, 32 দিয়ে মাল্টিপ্লাই হবে। আর তবে কিছু ব্যক্তি মালিকানাধীন ছোট যে সমস্ত ফার্মেসি, এগুলো আবার অনেক কম স্যালারি দেয়। এটা একটা খুব ব্যাড কনসেপ্ট ক্রিয়েট হয়েছে, বা কিছু এইরকম বিজনেস কিছু বাংলাদেশি বা সিনিয়র ব্রাদাররাও করতেছে, যেটা আসলেই ট্রু, মানে আম, এই জব ফিল্ডের জন্য ভালো কিছু না। তো মোটামুটি প্রায় নাহাদি এবং আলদাওয়া স্ট্যান্ডার্ড স্যালারি প্রোভাইড করে। আর ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসাবে সৌদি আরবে আসলে 3 ক্যাটাগরি কোম্পানি আমরা দেখতে পাই। একটা হলো এ ক্যাটাগরি, লাইক তাবুক ফার্মাসিউটিক্যালস, পিমাকো, জমজম। এক্ষেত্রে স্টার্টিং স্যালারি মিনস যারা বাংলাদেশে বা যাদের হোম কান্ট্রিতে 2 বছর 3 বছর এক্সপিরিয়েন্স, বা 5 বছর, বা ইভেন এর চাইতে একটু বেশিও, তাদেরকে সাধারণত 8,000 to 11, 11.5 এইরকম পেমেন্ট করার চেষ্টা করে। আর যে সমস্ত কোম্পানি এর চাইতে একটু লো ক্যাটাগরি, যেমন রিয়াদ ফার্মা আছে, অ্যাভালোন আছে, আলফা ফার্মা আছে, সাধারণত 6 to 9 এর ভিতরে তারা প্ল্যান করে, খুব বেশি আগাইতে চায় না। আবার কিছু কোম্পানি আছে যারা ভেটারনারি ফার্মা আছে, বা এই রিলেটেড আরো কিছু কোম্পানি আছে যারা অ্যারাউন্ড 5,000, বা কিছু কিছু ক্ষেত্রে ক্যান্ডিডেটকে 5,000 বিলো প্রোভাইড করতে চায়, যেটা আসলে ফার্মাসিস্ট বা আমাদের লেভেলে যায় না। তো যার কারণে এই সমস্ত কোম্পানিতে আসলে খুব বেশি স্টে করতে চায় না লোকজন। এরপরে আসি জব অফার লেটার পেয়ে যাওয়ার পরে, চেষ্টা করছিলাম এই জন্য জব অফার লেটার পেয়ে যাওয়ার পরে তার পরবর্তী প্রসিডিউর কি হবে। এই পরবর্তী প্রসিডিউর গুলো নিয়ে আসলে আমাদের একটা হতাশা রয়ে গেছে। সেটা হলো যে বাংলাদেশি গভর্নমেন্ট আসলে যারাই ক্ষমতায় থাকে এই ব্যাপারগুলা স্মুথ করে না। যেমন একটা ক্যান্ডিডেট যারা সৌদি আরবে বিভিন্ন কোম্পানি যদি ইন্ডিয়া বা পাকিস্তান থেকে হায়ার করে, তো দেখা যাচ্ছে যে 1 মাস বা সর্বোচ্চ 1.5 মাসের ভিতরে ক্যান্ডিডেট চলে আসে সৌদি আরবে। কিন্তু বাংলাদেশ থেকে হায়ার করলে এখানে সৌদি আরবে রিস্ক করতে তার ক্যান্ডিডেটের কমপক্ষে হলে 3 মাস সময় যায়। তো 3 মাসটা কেন যায়? আসলে আমাদের গভর্নমেন্টের কিছু ব্যাড পলিসির কারণে। তো এই পলিসিগুলো আশা করছি ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু ইমপ্রুভমেন্ট না হলে আসলে আমরা খুব বিপদে পড়ি। কারণ বিভিন্ন কোম্পানি থেকে আহ, একটা সময় গিয়ে এইচআররা আগ্রহ হারায় ফেলতেছে বাংলাদেশি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো সাধারণত ইন্টারভিউ গুলো অনলাইন হয়, সেটা আইদার জুমে হোক বা টিমসে হোক।
তো ইন্টারভিউ নেওয়ার পরে সাধারণত ওরা নিজেদের ওদের কোম্পানি থেকে সার্টিফিকেট গুলো ভেরিফাই করতে চাবে, তারপরে অফার লেটার প্রোভাইড করে। তো অফার লেটার পাওয়ার সাথে সাথেই যখন ক্যান্ডিডেট অফার লেটার অ্যাকসেপ্ট করার পরে ওই কোম্পানি তাকে ভিসা প্রোভাইড করবে। সেটা রিটেল, ক্লিনিক্যাল বা হসপিটাল হলে, যেহেতু আগে এই ক্যান্ডিডেট প্রোমেট্রিক এক্সাম যেটা এসপিএলই এক্সাম পাশ করেছে, তো তার জন্য সরাসরি ফার্মাসিস্ট ভিসা ইস্যু করে। আর বাই দ্য টাইম ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে ফার্মাসিস্ট ভিসাও প্রোভাইড করে, আবার অন্যান্য ভিসাও প্রোভাইড করে। কারণ ইন্ডাস্ট্রিতে ফার্মাসিস্ট ভিসাটা, অকুপেশনটা হয়তো বা একটু ঝামেলা হইতে পারে। কারণ সৌদিনাইজেশন একটা কনসেপ্ট আছে, বিভিন্ন সেক্টরে সৌদি পিপলকে জবে ইনভলভ করার জন্য চেষ্টা করতেছে। যেমন এইচআর, হিউম্যান রিসোর্স, এখন বাহির থেকে আর এরা হায়ার করে না, কারণ এই পার্টটা হলো টোটালি 100% সৌদিনাইজেশন। তো এইরকম কিছু সেক্টর আছে যার কারণে ইন্ডাস্ট্রিতে সাধারণত ইন্ডাস্ট্রি যারা ওনার, তারা যখন বাইরে থেকে পিপুল হায়ার করে তাদেরকে ফার্মাসিস্ট ভিসা দেয় না, বা অনেক ক্ষেত্রে দিতেও চায় না, বা চিন্তা করে আসলে আবার পরে ঝামেলা হয় কিনা, কারণ এখানে একটা সৌদিনাইজেশনের কনসেপ্ট চলতেছে। তো সাধারণত কোয়ালিটি এক্সপার্ট বা এইরকম টাইপের ভিসা বেশি প্রোভাইড করে, তো ফার্মাসিস্টও প্রোভাইড করে বিভিন্ন কোম্পানি। তো তারপরে যে কাজ থাকে রিটেল ফার্মাসিস্টের ক্ষেত্রে, যেহেতু তার সার্টিফিকেট গুলো অলরেডি ভেরিফাইড সৌদি আরব থেকে, তো যে কোনো যারা ভিসা এজেন্সি আছে তাদের মাধ্যমে মেডিকেল টেস্ট ক্লিয়ারেন্স দরকার হয় ম্যান পাওয়ার অফিস থেকে, যেমন ওই যে জনশক্তি অফিস যেগুলো, এগুলো থেকে। এগুলো হয়ে গেলে সৌদি এম্বাসি থেকে ভিসা স্ট্যাম্প হয়ে যাবে। আর যারা ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট, তাদের জন্য যেহেতু সার্টিফিকেট গুলা এখন পর্যন্ত ভেরিফাইড হয়নি সৌদি আরবে, তো তাদের জন্য সেপারেট প্রসিজিওর আছে। সেপারেট প্রসিজিওর হিসাবে আহ, সেটা হলো সার্টিফিকেট রিকোয়েস্ট প্রথমে ইউনিভার্সিটি, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি। এখন সম্ভবত এটা অনলাইন চালু হয়েছে বাংলাদেশের, খুবই ভালো করেছে বর্তমান সরকার। তো এটা হয়ে যাওয়ার পরে মোসাদাকা, এটা একটা সার্টিফিকেট ভেরিফিকেশন সাইট সৌদি আরবে যে কেউ আসার জন্য। তো মোসাদাকায় অ্যাপ্লাই করতে হয়, এই সার্টিফিকেট আপলোড করতে হয়। মোসাদাকা ইউনিভার্সিটিকে ইমেল করে, ইউনিভার্সিটি সাধারণত রেজিস্ট্রারের কাছে তারা ইমেল করে, রেজিস্ট্রার বা পরীক্ষা নিয়ন্ত্রক যে কেউ রিপ্লাই দিয়ে দিলে সার্টিফিকেট ভেরিফাইড হিসাবে তারা এটাকে পাবলিশ করে। তবে এই সার্টিফিকেট ভেরিফাইড সার্টিফিকেট যে পাবলিশ করলো, এই ফর্ম এবং নিজস্ব সার্টিফিকেট এগুলো নিয়ে ঢাকাতে যে সৌদি এম্বাসি আছে ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলেই সার্টিফিকেট অ্যাটাস্টেশন হয়ে যাবে। তো তারপরে বাকি প্রসিডিউর সেম, লাইক মেডিকেল টেস্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স, দেন সৌদি এম্বাসি থেকে ভিসার যে প্রসিডিউর। তো এটা মোটামুটি ভাবে প্রসিডিউর। এরপরে যে বিষয়টা আমি স্লাইডে উল্লেখ করিনি, এটা হচ্ছে সৌদিতে জব সিকিউরিটি। সৌদিতে জব সিকিউরিটির দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো। জব সিকিউরিটি নিয়ে তো আসলে সারা বিশ্বেই একটা ক্রিটিক্যাল মোমেন্ট চলে বিভিন্ন সময়, যেমন করোনার সময় আমরা সবাই জানি যে অনেকে জবলেস হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ করোনার সময় কিন্তু হেলথ সেক্টরটা খুব একটা আহ, অগ্রণী ভূমিকা পালন করেছে, এবং কারো এখান থেকে জব যায় না, সেটা বিভিন্ন দেশেই। তো এটা একটা ভালো সেক্টর। আর জব সিকিউরিটির দিক বিবেচনা করলে বাংলাদেশের চাইতে বেটার, হয়তো বা একবারে ওয়ার্ল্ড ক্লাস না, বা ওয়ার্ল্ড ক্লাস কেউই বলতে পারে না। যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা অহরহ নিউজ পাচ্ছি যে কর্মী ছাঁটাই হচ্ছে। আর এখানে লিভিংটা কেমন, সোশ্যাল লাইফ, সোশ্যাল লাইফ হিসাবে এখন সৌদি আরব সবার জন্য ওপেন, শুধু মুসলমান না, অ্যানি রিলিজিয়নের জন্য সৌদি আরব ওপেন। শুধুমাত্র মক্কা এবং মদিনা এই দুটো প্লেস ছাড়া অন্য সমস্ত রিজন সবার জন্য ওপেন, এবং যে কেউ আসতে পারে, যে কেউ এখানে ভালো কাজ করতে পারে, এবং তাকে সবাই সাপোর্ট করবে, গভর্নমেন্ট থেকে শুরু করে বাকি অন্যরা সবাই। তো এই দিক থেকে ভালো।
আর চিকিৎসার ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি ভাবে স্ট্যান্ডার্ড চিকিৎসা প্রোভাইড করে। বাচ্চাদের স্কুলিং এর ক্ষেত্রে বড় যে সমস্ত শহর এগুলাতে বাংলাদেশি স্কুল আছে, চাইলে পড়াইতে পারে, অথবা ইংলিশ মিডিয়াম পড়াইতে হয়। তো আর লিভিং কস্ট, হ্যাঁ এটা একটা গুড ফ্যাক্টর, যে আসলে সৌদি আরবের লিভিং কস্ট গুলা ইউরোপ বা আমেরিকার মতো অত বেশি লিভিং কস্ট না। তবে সোশ্যাল সিকিউরিটি আলহামদুলিল্লাহ ভেরি গুড, ভেরি গুড সোশ্যাল সিকিউরিটি। রাতে যতটাই বাজুক, বাইরে কেউ কাউকে ধরবে না, কিছু করবে না। তো এই দিক থেকে ভালো, সোশ্যাল সিকিউরিটির ব্যাপারগুলো খুবই ভালো। তবে লিভিং কস্টটা তুলনামূলকভাবে কম। যারা রিয়াদ বা জেদ্দা রিজনে থাকে তাদের লিভিং কস্ট একটু বেশি, আবার অন্যান্য রিজনে যারা থাকে তো তাদের জন্য লিভিং কস্ট খুব বেশি না। এটা অ্যারাউন্ড বাংলাদেশে লাইক ধানমন্ডি বা লাইক বসুন্ধরা আবাসিক, এই সমস্ত রিজনে যেমন লিভিং কস্ট পড়ে সিমিলার টাইপের। আমি যদি স্পেসিফিক্যালি বলি অ্যারাউন্ড, যেমন ঢাকায় একটা বাসা যদি ফ্যামিলি বাসা নিতে যায় অ্যারাউন্ড, তো এখন মনে হয় 30,000 ছাড়া পাওয়া যায় না আই থিঙ্ক। তো এখানে রিয়াদ, জেদ্দা, দাম্মাম এই তিনটা শহর ছাড়া অন্যান্য শহরে অ্যারাউন্ড 35 টু 40-র ভিতরে পেয়ে যাবে। তবে মানে বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট করে। আর জেদ্দা এবং রিয়াদে একটু বেশি পড়ে, সেটা একটু ভালোই বেশি পড়ে, অ্যারাউন্ড 2.5 টাইমস। আচ্ছা, এরপরে রিসোর্স, এখানে আমি স্লাইড গুলো দিয়ে দিব। এখানে এসপিএলই এক্সামের গাইডলাইন আছে, ডাটা ফ্লো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আছে। তো এই মোটামুটি ভাবে এখানে, আর এখানে কিছু রিসোর্স আমি অ্যাড করে স্লাইডটা পাঠিয়ে দিব ইনশাল্লাহ। তো এই মোটামুটি আমার ব্রিফিং সৌদি আরবের ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনের অ্যান্সার গুলো দিব ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। যেমনটা আমরা বলেছিলাম যে আমাদের মূল আলোচনার পরে একটি কোশ্চেন আনসার সেশন হবে। তো আমরা প্রথম অংশে আপনার আলোচনা দিয়ে অনেক উপকৃত হলাম। সুন্দর জ্ঞানগর্ভ আলোচনার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো এ পর্যায়ে আমি আমার কাছে কিছু কোশ্চেন এসেছে অনেকের কাছ থেকে, আমি সেগুলো উপস্থাপন করব, এবং বাকি যাদের প্রশ্ন আছে তারা চাইলে সরাসরি অথবা চ্যাট বক্সে লিখে কমেন্ট করতে পারে। তো আমার প্রথম প্রশ্ন যেটা, যে আহ, চাকরি নয় শুধুমাত্র, যে আমরা যদি পড়াশোনার ক্ষেত্রে বা পিএইচডি বা হচ্ছে অন্য কোনো ডিগ্রির ক্ষেত্রে সৌদি আরব বা মিডল ইস্টের কোনো দেশে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রসেস কি হবে বা সুযোগ কেমন? পিএইচডির ক্ষেত্রে যেটা, সৌদি আরবে পিএইচডির অনেকেই করছে পিএইচডি সৌদি আরব থেকে। তবে পিএইচডির জন্য আমি প্রিফার করব আইদার ইউএস কিংবা ইউরোপ থেকে করার জন্য। সেক্ষেত্রে হয় কি, ইউএস কিংবা ইউরোপ থেকে যারা পিএইচডি করে তাদের জন্য সৌদি আরবের পরবর্তীতে ইউনিভার্সিটি গুলাতে জব পাওয়া খুব ইজি। এখন বাংলাদেশে অনেকেই আছে যারা সৌদি আরবে বিভিন্ন ইউনিভার্সিটিতে জব করছে, এবং এই জবগুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো, পেমেন্টও অনেক ভালো এবং ফ্যাসিলিটিও অনেক সুন্দর। তো সৌদি আরব থেকেও হ্যাঁ অনেকেই পিএইচডি করছে বা সৌদি আরবেও জব করছে, সেরকমও আছে। তবে কেউ যদি either ইউরোপ আমেরিকা থেকে পিএইচডি করে সেটা বেশি বেটার। জি, ধন্যবাদ। আরেকটি সম্পূরক প্রশ্ন, যে আমাদের বাংলাদেশে আর কি অনেক স্টুডেন্টদের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে বাংলাদেশে ফার্মেসিতে সাধারণত দুই ধরনের ডিগ্রি দেওয়া হয়, বি ফার্ম প্রফেশনাল এবং বি ফার্ম অনার্স। সেক্ষেত্রে অনেকের ধারণা বা একটা স্টেরিও টাইপ যে বি ফার্ম অনার্স এর ক্ষেত্রে আমরা বাইরে সুযোগ কম। ঠিক আছে, আপনার মতামত কি যে আমরা বি ফার্ম প্রফেশনাল এবং বি ফার্ম অনার্স এর মধ্যে পার্থক্য কোথায় বিদেশের সুযোগের ক্ষেত্রে? সৌদি আরবের ক্ষেত্রে আসলে কোনো পার্থক্য নাই। সৌদি আরবের ক্ষেত্রে এটাতে আসলে কোনো পার্থক্য নাই। এটা
বি ফার্ম, বি ফার্ম প্রফেশনাল খুব বেশি ম্যাটার না সৌদি আরবের ক্ষেত্রে এখানে। জি, ধন্যবাদ। আমরা এই যে এসপিএলই এবং এই ধরনের বিভিন্ন যে পরীক্ষা, সে পরীক্ষার সিলেবাস কিভাবে পাবো বা কোথায় পেতে পারি, কিভাবে পরীক্ষা দিতে পারি? হুম, আমি সিলেবাস ইমেল করে দিয়ে দিব, এখানে আমি অ্যাড করে রাখছি। আমি দাঁড়া একটু ওপেন করি, দেখি ওপেন হয় কিনা। আমি এখানে সিলেবাসটা দিয়ে দিব, হ্যাঁ। জি। সম্ভবত কাজ করছে না নাকি, আমি দেখাচ্ছি অল্প করে, একটা মিনিট। নতুন কোন স্ক্রিন দেখা যাচ্ছে? সৌদি ফার্মাসিস্ট লাইসেন্স এক্সাম। না, শো করছে না, আগেরটাই রয়েছে এখন। আচ্ছা, আমি শো করছি, আবার নতুন করে শেয়ার দিচ্ছি। এখন দেখা যাচ্ছে কি? জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যাই, এটা টোটাল সিলেবাস এটা। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি অ্যান্ড রিলেটেড হিউম্যান ডিজিজ, ইমিউনোলজি, মেডিসিনাল কেমিস্ট্রি, ফার্মাকোলজি, টক্সিকোলজি, ফার্মাকগনোসি, বায়োফার্মাসিউটিক্স, ফার্মাকোকাইনেটিক্স, স্টেরাইল অ্যান্ড নন স্টেরাইল কম্পাউন্ডিং, হেলথ কেয়ার ডেলিভারি অ্যান্ড পাবলিক হেলথ, লাইক এটাই হলো টোটাল সিলেবাস। আমি সিলেবাসটা পাঠিয়ে দেব, এবং এই রিলেটেড আরো কিছু রিসোর্স যেগুলো দরকার হয় এক্সামের জন্য, সেগুলো আমি পাঠিয়ে দেবো আসলে। এরপরে কোশ্চেন। জি, এরপরের কোশ্চেনটি ছিল যে আহ, আপনি বাংলাদেশে কোথাও কর্মরত ছিলেন কিনা সে সৌদি আরবে যাওয়ার পূর্বে, এবং যে আপনি বললেন যারা অভিজ্ঞতা সম্পন্ন তারা ভালো করতে পারে, সেক্ষেত্রে আমরা ফ্রেশার্সদের সৌদি আরবে বা এখানে কোনো সুযোগ কেমন? ফ্রেশারদের ক্ষেত্রে সৌদি আরবের সুযোগ হলো, আহ, যদি কেউ রিটেল বা হসপিটাল ফার্মাসিস্ট হিসাবে থিঙ্কিং করে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 1 ইয়ারের এক্সপিরিয়েন্স অ্যাপ্লাইয়ের জন্যই দরকার হয়। এসপিএলই এক্সামে অ্যাপ্লাই করার জন্যই 1 ইয়ার এক্সপিরিয়েন্স শো করতে হয়। আর তো এটাকে গ্যাদার করতে হয় বাংলাদেশ থেকেই। আর সেকেন্ড থিংস হলো যে একেবারে ফ্রেশার এক্সপিরিয়েন্স ছাড়া যদি সৌদি আরবে থিঙ্কিং করে, সেক্ষেত্রে পিএইচডি অথবা মাস্টার্স প্রোগ্রামে জয়েন করতে পারে। জি, বাংলাদেশে আপনি কোনো প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন কিনা, এবং এরপরে আপনি সৌদি আরবকে কেন বেছে নিলেন? আচ্ছা, আমি বাংলাদেশে আমার প্রথম জব বিকন ফার্মাসিউটিক্যালস। বিকন ফার্মাসিউটিক্যালসে আমি জয়েন করি 2015-তে। 1 বছর 2-3 মাসের মতো ছিলাম ওখানে। তারপরে 2016-তে আমি এসিআই হেলথ কেয়ারে জয়েন করি। তো এসিআই হেলথ কেয়ারে আমি অ্যারাউন্ড 4.5 কি 5 বছরের মতো ছিলাম, 4.5 বছরের মতো। তো দুটাতেই ফর্মুলেশনে ছিলাম, বিকন ফার্মাসিউটিক্যালসেও ফর্মুলেশনে ছিলাম, এসিআই হেলথ কেয়ারেও ফর্মুলেশনে ছিলাম। তারপরে আসলে আমার এটা একটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার আর কি। আমার আসলে খুব বেশি মিডে, মানে পশ্চিমা সংস্কৃতিতে মিশা বা এই রিলেটেড খুব বেশি আমি প্রিফার করি না। বা হয়তো বা আমি কখনো যদি যাইও, সেক্ষেত্রে হয়তো বা আইদার কোনো ডিগ্রির জন্য, আইদার পিএইচডির জন্য, বা অল্প টাইম পিরিয়ডের জন্য, লং টাইম পিরিয়ডের জন্য আমি ওয়েস্টার্নে থাকার সিদ্ধান্ত কখনোই নেইনি। তো সেক্ষেত্রে মিডল ইস্ট যেহেতু একটা ভালো সোশ্যাল সিকিউরিটিও প্রোভাইড করে, এবং কিছুটা ইসলামিক রেগুলেশনও ফলো করা ইজি হয়। আর ইনকাম সোর্স হিসাবে যদি বলি, সেক্ষেত্রেও
খুব বেশি ডিফার করে না আলহামদুলিল্লাহ। সৌদি আরবে যে ইনকাম লিভিং কস্ট কম হওয়ার কারণে মোটামুটি ভালো একটা স্ট্যান্ডার্ড এবং সেভিংস হয়। তো এই দিক বিবেচনা করে আসলে আমরা চিন্তা করলাম যে আসলে এই সৌদি আরব, মিডল ইস্ট বা এই রিজনে আমি অনেক অ্যাপ্লাই করতাম। তো এই রিজনে যখন অ্যাপ্লাই করতেছিলাম, অ্যাপ্লাই করার পরে শুরুর দিকে আসলে আমাকে অনেক সাফার করতে হয়েছে। কেউই আসলে খুব বেশি ইন্টারভিউ কল করতো না, কিন্তু আলহামদুলিল্লাহ পরে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। পরে ইন্টারভিউ কল পেলাম, ইন্টারভিউ দেওয়ার পরে সিলেক্টেড হলাম। তো বেসিক্যালি আমার পার্সোনাল চয়েসের কারণ হলো এই দিকটা বিবেচনা করে। জি, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে আমরা দেখে থাকি যে যদি আমরা ডিপার্টমেন্ট সুইচ করতে চাই, মানে আমি যে যে বিভাগে কর্মরত রয়েছি আমি যদি অন্য বিভাগে যেতে চাই তাহলে আমাকে আহ চাকরিটা ছেড়ে দিতে হয়, বা এটা সম্ভব হয় না যতদূর আমরা জানি শুনেছি। তো সৌদি আরবের কোম্পানিগুলোতে বা বাইরের দেশের কোম্পানিগুলোতে কি সেই একই সমস্যা, যে আমি যদি ডিপার্টমেন্ট সুইচ করে আমি যদি আর&ডি থেকে কিউসিতে বা কিউসি থেকে আর&ডি তে যেতে চাই, সেক্ষেত্রে কি আমার একই কোম্পানিতে সুযোগ আছে কিনা, নাকি সেটাকে চাকরি ছেড়ে দিয়ে জব ছেড়ে দিয়ে পরে আবার নতুন করে আর&ডি তে অ্যাপ্লাই করতে হবে? আহ, এই ক্ষেত্রে আসলে ব্যাপারটা একটু কমপ্লেক্স। বাংলাদেশেও যেমন কমপ্লেক্স, সৌদি আরবেও কমপ্লেক্স। তবে সৌদি আরবের ভিতরে আমি বর্তমান যে কোম্পানিতে আছি, তাবুক ফার্মাসিউটিক্যালস, এটা অ্যারাউন্ড সৌদি আরবের প্রথম 2-3টা কোম্পানির ভিতরে একটা কোম্পানি। তো এখানে যে বিষয়টা কাজ করে সেটা হলো যে ইন্টারনাল ট্রান্সফার, যখন নতুন কোনো ক্যান্ডিডেট দরকার হয় তাদের, তো তখন তারা ইন্টারনাল ক্যান্ডিডেটের জন্য এই সবার ইমেলে সার্কুলেট করে ইন্টারনাল জব সার্কুলার। তো চাইলে কেউ অ্যাপ্লাই করতে পারে, এবং অ্যাপ্লাই করে অনেকে বিভিন্ন ডিপার্টমেন্টে চলেও যায়, তবে রেটটা অনেক কম। জি, আমাদের এক বোন জানতে চেয়েছে যে মেয়েদের ক্ষেত্রে সুযোগ সুবিধা কেমন সেখানে। হ্যাঁ, আমি এই কোশ্চেনে আসতেছি। তার আগে একজন কোশ্চেন করেছে, কারো যদি আরবিতে খুব একটা বেশি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে প্রবলেম ফেস করতে পারে কিনা। আসলে আরবিকে তো কারো এক্সপিরিয়েন্স থাকে না, ইন্ডাস্ট্রিয়ালে খুব বেশি সমস্যা কারোই নাই এখন। ইন্ডাস্ট্রিতে জব করার জন্য অ্যারাবিক খুব বেশি ম্যান্ডেটরি না, ইংলিশ এবং সাথে হলো সিমিলার রিজনে, যেহেতু এই রিজনে ইন্ডিয়া পাকিস্তান থেকে অনেক আগে থেকেই লোকজন আসছে, তো একটা ইন্ডিয়ান পাকিস্তানি কমিউনিটি অনেক বড়। তো তাদের সাথে কমিউনিকেশনের জন্য হয়তো বা হিন্দি বা উর্দু, ওদের সিমিলার ল্যাঙ্গুয়েজ, এটা অনেক ক্ষেত্রে লাগে। বা যারা ইন্ডাস্ট্রিতে আমরা জব করি, অপারেটর অনেক আছে, আর তো তখন তার সাথে হয়তো বা উর্দু বা হিন্দিতে কিছু কথা বলতে হয়, এইটা। আর অ্যারাবিক খুব বেশি প্রবলেম হবে না, তবে রিটেলে আসলে একটু প্রবলেম পড়ে তারা শুরুর দিকে। তবে আশা করি কিছুদিনের ভিতরেই মোটামুটি চলার মতো অ্যারাবিক শিখে ফেলবে। আর মেয়েদের ক্ষেত্রে সুবিধা অসুবিধা, এই ব্যাপারটাতে আসলে বাংলাদেশ থেকে অনেক নার্স আছে যারা সৌদি আরবে রিক্রুট, এবং সরকারি হসপিটালেও আছে, প্রাইভেট হসপিটালেও আছে। কিছু জায়গায় কিছু ডক্টরও পাওয়া যায়। তবে টিল নাও কোনো ফার্মাসিস্ট নাই আমি যতটুকু জানি। রিটেলে কেউ আছে কি না, রিটেল কমিউনিটিতে খুব বেশি যোগাযোগ নাই আমার, থাকার কথা না সম্ভবত। আর যেটা হলো যে, তবে অন্যান্য দেশ থেকে লাইক ইন্ডিয়া, ফিলিপিন, মিশর, এই সমস্ত দেশ থেকে অনেক ওমেনই জব করছে, মেয়েরাই জব করছে এখানে। তো আশা করি এই ফিল্ডটা হয়তো বা ক্রিয়েট হয়ে যাবে। তবে সৌদি আরবের যে কোনো ইউনিভার্সিটি গুলাতে আবার পিএইচডির জন্য বা মাস্টার্স প্রোগ্রামের জন্য মেয়েদের আসা ইজি। এক্ষেত্রে যে বিষয়টা ওরা দেখতে চায় সে হলো যে হাজবেন্ড ওয়াইফ সহকারে আসতে হয়। কারণ ওরা হাজবেন্ড ওয়াইফ ছাড়া একজন আসলে টিল নাও অ্যালাউ করে না, তবে হয়তো বা এটা চেঞ্জ করে ফেলতে পারে একটা সময়, তো অ্যালাউ করবে, ও সিঙ্গেল ক্যান্ডিডেটকে অ্যালাউ করার প্ল্যান আছে। তো এই মোটামুটি, তো আশা করছি যে ফার্মাসিস্ট হিসেবে মেয়েদের ভালো সুযোগ আছে এখন সৌদি আরবের। যারা সৌদি নাগরিক এরকম মেয়েরা অনেকেই জব করতেছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে।
এবং মিশর থেকে কিছু মেয়েরাও আসে জব করতে। তো আশা করি এটা ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য বা বাংলাদেশি ক্যান্ডিডেটের জন্য ভালো একটা সুযোগ হবে। দেন রিটেল ইন্ডাস্ট্রিতে বেতন আসলে কিরকম, কত বছর চাকরি করা যায়, সিটিজেনশিপ সিস্টেমটা কিরকম, স্পাউস ভিসা, ফ্যামিলি ভিসা থাকা যায়। আচ্ছা, ফার্স্ট অফ থিংস যে আসলে সৌদি আরব বা মিডল ইস্টে সিটিজেনশিপ দেয় না। তো সিটিজেনশিপ আসলে পাওয়া যায় না এখানে। চাকরি আম, তার এজ লিমিট পর্যন্ত সে চাকরি করতে পারে। আর যেটা হলো যে বাংলাদেশের ক্ষেত্রেও বা যে কোনো কান্ট্রির ক্ষেত্রেও, যেহেতু আমরা প্রাইভেট সেক্টরে যারা জব করি তাদের সব সময় নিজের কোয়ালিটি, এফিসিয়েন্সি এগুলো শো করতে হয়। এগুলো শো না করলে হয় না। তো এটা একটা বড় ফ্যাক্টর যে এখানে নিজের কোয়ালিটিকে শো করতে হয়। তো এটা সবার, সব দেশের ক্ষেত্রে সেম। আর তার জব, যেটা বললাম আমি, তার এজ লাইফ পর্যন্ত সে জব করতে, পরিচালনা করতে পারবে এখানে। আর ফ্যামিলি ভিসার ক্ষেত্রে, হ্যাঁ ফ্যামিলি ভিসা পাওয়া যাবে এখানে। ফ্যামিলি, বাচ্চা মানে ওয়াইফ এবং দুই বাচ্চার জন্য সাধারণত কোম্পানি প্রোভাইড করে। অ্যাডিশনাল যদি কারো বেবি বেশি হয় সেক্ষেত্রে নিজের পেমেন্ট করতে হয় ইন্স্যুরেন্স এবং এয়ার টিকেট গুলো। তো আশা করি ট্রান্সফার হয়ে গেছে। অ্যান্ড দেন সৌদি মিনিস্ট্রি স্কলারশিপ চলতেছে, যেখানে বেশিরভাগ ইউনিভার্সিটি দেখা যাচ্ছে কলেজ অফ ফার্মাসি থেকে বেশিরভাগ সাবজেক্ট রয়েছে। তো ক্লিনিক্যাল ফার্মেসিতে আমরা মাস্টার্স করি। হ্যাঁ, এখানে এইটাও অনেকেই আছে, আমার পরিচিত, আমার ফ্রেন্ডও ছিল সৌদিতে মাস্টার্স করছে, পরে পিএইচডি প্রোগ্রামও স্টার্ট করেছিল। আহ, কিছু সুযোগ আছে, সুবিধা আছে। বাকি ক্লিনিক্যাল সেক্টরটা সম্পর্কে আমি একটু কম জানি, কারণ এই পার্টটাতে আসলে খুব বেশি ক্যান্ডিডেটের সাথে আমার পরিচয় নাই। তবে এই ব্যাপারে আসলে আমি ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসাবে যারা জব করছে এরকম কাউকে যদি পাই, আমি আর একটা সেশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি ভালো একটা অপরচুনিটি হবে ইনশাল্লাহ এখানে যদি পিএইচডি বা মাস্টার্স করে। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে কি? সম্ভবত আর কারো কোনো কোশ্চেন নেই। যদি থাকে তাহলে আচ্ছা, আমি অনুরোধ করব যে প্রশ্নটা সরাসরি করার জন্য ভাইয়ার প্রতি। সম্ভবত নেই প্রশ্ন আর কারো। আচ্ছা, আচ্ছা। আম, তো ঠিক আছে, আমি তাহলে আমার ইমেলে পাঠিয়ে দিব, হ্যাঁ, রিসোর্স গুলো যেগুলো দরকার হয়। জি, জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা ওকে, প্রয়োজন হলে আপনার শরণাপন্ন হব পুনরায়। আম, আশা করি কোনো আপনি আমাদের সমস্যা নাই। সহায়তা করবেন এবং আমাদের সাথে থাকবেন। কোনো এবং সমস্যা নাই। এবং আপনাকে যারা ইন্ডাস্ট্রিতে জব করতে চায় বা ইন্ডাস্ট্রি বেস ক্যারিয়ার করতে চায়, উম, তাদের গ্রুপ চাইলে আমার সাথে ইন্ডাস্ট্রি নলেজ বা এগুলোও গ্যাদার করতে পারে আমার কাছ থেকে, কোনো সমস্যা নাই। জি, এবং আপনাকে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে ইনভাইটেশন দাওয়াত দিয়ে আহ, আজকের প্রোগ্রাম এখানে শেষ করতে চাচ্ছি। আপনি অবশ্যই হ্যাঁ, দেশে আসলে আমাদের বিভাগে ঘুরে যাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব। ধন্যবাদ। তো ঠিক আছে, তাহলে এখানে ক্লোজ করে দিই আমরা। সালামু আলাইকুম।